শুরুতেই একটি ট্যুরিস্ট বাস দেখা যায়, যার যাত্রীরা সবাই মিলে কোথাও ঘুরতে যাচ্ছিলেন। এই বাসেই ভ্রমণ করছিল জেনিফার নামের এক তরুণী এবং তার সঙ্গে আরও বেশ কয়েকজন যাত্রী। বাসটি যখন তার গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলছিল, ঠিক তখনই জেনিফারের চোখে ঘুম নেমে আসে। ঘুমের ঘোরে এসে আবারও সেই একই ভয়ানক দুঃস্বপ্ন দেখতে শুরু করে, যা সে শৈশব থেকেই দেখে আসছে। স্বপ্নে সে দেখে যে তার বাবা মদ্যপ অবস্থায় অত্যন্ত নির্মমভাবে তাকে এবং তার ভাইকে মারধর করছেন। অতীতের এই মানসিক ট্রমার কারণেই জেনিফারকে নিয়মিত হ্যালুসিনেশন দূর করার ওষুধ খেতে হতো। হঠাৎ করেই যখন জেনিফারের ঘুম ভেঙে যায়, তখন সে জানলা দিয়ে দেখতে পায় যে তার বাবা চলন্ত বাসের ঠিক সামনে দাঁড়িয়ে আছেন। এই দৃশ্য দেখে জেনিফার চরম আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে এবং ড্রাইভারকে বাস থামাতে বলে। ড্রাইভার তৎক্ষণাৎ কষে ব্রেক চাপেন। বাস থামার পর জেনিফার যখন তড়িঘড়ি করে নিচে নেমে আসে, তখন সে সেখানে কাউকেই দেখতে পায় না। তবে ঠিক সেই সময় তার নজরে পড়ে একটি উইন্ডমিল, যা মুভির পরবর্তী অংশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ভয়ঙ্কর ভূমিকা পালন করতে চলেছে। এরপর জেনিফার আবার বাসে ফিরে আসে এবং ড্রাইভার গাড়িটি নতুন করে চালু করার চেষ্টা করেন, কিন্তু অদ্ভুতভাবে বাসটি আর স্টার্ট নিচ্ছিল না। বারবার চেষ্টা করার পরও ইঞ্জিন বন্ধ হয়ে যাচ্ছিল। ড্রাইভার বাস থেকে নেমে সবকিছু পরীক্ষা করে দেখেন, কিন্তু বাইরে থেকে কোনো যান্ত্রিক ত্রুটি তার চোখে পড়েনি। তিনি ধারণা করেন সমস্যাটি হয়তো ইঞ্জিনের ভেতরের অংশে হয়েছে। এভাবে চেষ্টা করতে করতে চারিদিকে ধীরে ধীরে ঘুটঘুটে অন্ধকারে ঢেকে যায়, অথচ বাসটি ঠিক করা সম্ভব হয় না। বাসের এই অচল অবস্থা দেখে একজন ব্যবসায়ী, যিনি নিজের সেলের সঙ্গে এই ট্রিপে এসেছিলেন, তিনি নিচে নেমে আসেন এবং বিরক্ত হয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করেন যে আসলে কি হয়েছে এবং গাড়ি ঠিক করতে আর কত সময় লাগবে। ড্রাইভার উত্তরে জানান যে নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছে না এবং অন্য কোনো গাড়ি এই রাস্তা দিয়ে না যাওয়া পর্যন্ত তাদের এখানেই অপেক্ষা করতে হতে পারে। কিন্তু ব্যবসায়ী ভদ্রলোকের সেই শহরে জরুরি মিটিং থাকায় তিনি কোনোভাবেই দেরি করতে চাচ্ছিলেন না। তাই তিনি প্রস্তাব দেন যে এভাবে বসে না থেকে কারো গিয়ে সাহায্য নিয়ে আসা উচিত। ড্রাইভার তখন জানান যে এখান থেকে লোকালয় বা সাহায্য পাওয়ার জায়গাটি প্রায় 2 ঘন্টার দূরত্বে অবস্থিত, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া আসার জন্য মোট 4 ঘন্টা সময় লাগবে। ড্রাইভার পরিষ্কার জানিয়ে দেন যে কেউ চাইলে হেঁটে যেতেই পারে। এই কথা শুনে ব্যবসায়ী আর কিছু না বলে চুপচাপ বাসে গিয়ে বসে পড়েন। কিছুক্ষণ পার হওয়ার পর জেনিফার সিদ্ধান্ত নেয় যে সে নিজেই সাহায্য খুঁজতে বের হবে, কারণ তার মনে হচ্ছিল তার কারণেই হঠাৎ ব্রেক কষায় বাসটি নষ্ট হয়েছে। সে বাকি যাত্রীদের জানায় যে কাছেই একটি উইন্ডমিল রয়েছে, সেখানে হয়তো কোনো মানুষের সন্ধান মিলতে পারে। বাসের যাত্রীদের মধ্যে থাকা একজন সেনা সদস্য জেনিফারের সঙ্গে যেতে রাজি হন। এরপর তারা দুজনে ঘন জঙ্গল ভেদ করে উইন্ডমিলের দিকে এগিয়ে যেতে থাকে। তারা চলে যাওয়ার পর বাসের ভেতর একজন ডাক্তার ড্রাইভারের কাছে ম্যাপ নিয়ে আসেন এবং জিজ্ঞেস করেন যে তারা বর্তমানে ঠিক কোন জায়গায় অবস্থান করছেন। ড্রাইভার ম্যাপের একটি নির্দিষ্ট জায়গায় আঙুল দিয়ে দেখান, কিন্তু ডাক্তার ম্যাপটি ভালো করে দেখে অবাক হয়ে বলেন যে ওই এলাকায় তো কোনো উইন্ডমিলের অস্তিত্বই নেই। তাহলে জেনিফার কোন জিনিসটি দেখার কথা বলছিল? এদিকে জেনিফার এবং সেই সৈনিক জঙ্গলের পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলেন। রাত গভীর হওয়ায় চারপাশে কোনো কিছুই পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। পথ চলার এক পর্যায়ে জেনিফার সৈনিকটিকে জিজ্ঞেস করে তার এই ট্যুরে আসার আসল কারণ কি। সৈনিকটি উত্তর দেন যে একজন সেনা সদস্যের জীবনে প্রতিনিয়ত যুদ্ধের মানসিক চাপ থাকে। এই যুদ্ধক্ষেত্র থেকে দূরে গিয়ে কিছুটা স্বস্তির সময় কাটানোর জন্য তিনি এই ট্রিপে এসেছেন। দুজনের মধ্যে বেশ কিছু কথাবার্তা হয়, কিন্তু ঠিক সেই সময়ে স্ক্রিনে একটি অদ্ভুত ও ভয়ঙ্কর জিনিস দেখানো হয়। সেটি ছিল একটি বিশাল লোহার শিকল, যার মাথায় একটি বড় হুক লাগানো ছিল। সাধারণত এই ধরনের জিনিস দিয়ে বড় বড় গাছ কাটা বা টানা হয়। হঠাৎ করেই এই দুজনের মনে হয় যেন পেছন থেকে কোনো পায়ের অদ্ভুত শব্দ আসছে। জেনিফার ভাবে হয়তো বাসের অন্য যাত্রীরাও তাদের সাহায্য করার জন্য পেছন পেছন আসছেন। তাই ভয় না পেয়ে তারা ক্রমাগত সামনের দিকে এগিয়ে যায়। কিছু দূর যাওয়ার পর সৈনিকটির চোখে একটি লাল রঙের কাপড় পড়ে, যা দেখা মাত্রই তার মুখের অভিব্যক্তি পুরোপুরি বদলে যায়। তিনি চরম আতঙ্কিত হয়ে পড়েন। আসলে ঘটনা ছিল এই যে এই ট্রিপে আসার আগে তিনি একজন যৌনকর্মীর কাছে গিয়েছিলেন এবং কোনো কারণে তাকে নির্মমভাবে খুন করেছিলেন, আর এই লাল কাপড়টি ছিল সেই মৃত নারীর। সৈনিকটি কিছুতেই বুঝতে পারছিলেন না যে সেই কাপড় এখানে কিভাবে এলো। তিনি জেনিফারের কাছ থেকে কাপড়টি লুকিয়ে ফেলার চেষ্টা করেন, কিন্তু ঠিক সেই মুহূর্তেই জঙ্গল থেকে একটি অদৃশ্য শক্তি এসে তার দুটি পা শরীর থেকে কেটে আলাদা করে দেয়। সৈনিকটি মাটিতে লুটিয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা জেনিফার এই ভয়ঙ্কর দৃশ্য দেখে ভয়ে স্তব্ধ হয়ে যায়। পরের মুহূর্তেই সেখানে এক দানব
দানবীয় আকৃতির বিশাল পুরুষের আবির্ভাব ঘটে, যার হাতে ছিল একটি ধারালো ও ভারী অস্ত্র। সেই দানবটি ছটফট করতে থাকা সৈনিকের মুখের উপর পা দিয়ে চেপে ধরে এবং অত্যন্ত নৃশংসভাবে কেটে তাকে মেরে ফেলে। জেনিফার প্রাণ ভয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে। দূর থেকে জেনিফারকে এভাবে আতঙ্কে দৌড়ে আসতে দেখে বাসের যাত্রীরা দ্রুত বাসের দরজা খুলে দেন। জেনিফার ভেতরে ঢুকেই সবাইকে অত্যন্ত আতঙ্কিত কণ্ঠে জানায় যে বাইরে খুব ভয়ঙ্কর কেউ একজন আছে, যে সৈনিকটিকে মেরে ফেলেছে এবং এখন সে বাসের দিকেই এগিয়ে আসছে। কিন্তু বাসে থাকা সেই ডাক্তার সবার সামনে প্রকাশ করে দেন যে জেনিফার আসলে মানসিক ভ্রমের শিকার এবং সে নিয়মিত হ্যালুসিনেশনের ঔষধ খায়। মূলত ডাক্তার জেনিফারের ব্যাগে ওই ঔষধগুলো দেখে ফেলেছিলেন এবং তখন থেকেই জেনিফারকে তার কাছে অস্বাভাবিক মনে হচ্ছিল। এই সত্যটি জানার পর বাসের অন্য যাত্রীরা জেনিফারের কথাকে তার মনের ভুল ভেবে উড়িয়ে দেয় এবং তাকে শান্ত হয়ে এক জায়গায় বসে থাকতে বলে। ব্যবসায়ী ভদ্রলোক উল্টো জেনিফারকেই দোষারোপ করতে শুরু করেন। তিনি বলেন যে বাসটি খুব ভালোভাবেই চলছিল, কিন্তু জেনিফারের ভুল দেখার কারণে হঠাৎ ব্রেক চাপতে হয়েছে বলেই ইঞ্জিনটি নষ্ট হয়েছে। এর মধ্যেই জেনিফার জানলা দিয়ে বাইরে তাকিয়ে চিৎকার করে বলে, দেখো, ও আমাদের দিকেই তাকিয়ে আছে। কিন্তু বাকিরা যখন সেই দিকে তাকায় সেখানে কাউকেই দেখতে পায় না। ঠিক তখনই আকস্মিকভাবে একটি কাক উড়ে এসে বাসের জানালার কাছে তীব্র জোরে ধাক্কা খায়। এই আকস্মিক ঘটনায় বাসের সবাই প্রচন্ড ভয় পেয়ে জানালার বিপরীত দিকে চলে যান। একসঙ্গে সবার ওজন একদিকে পড়ে যাওয়ায় বাসটি ভারসাম্য হারিয়ে একপাশে কাত হয়ে যায় এবং পাশেই থাকা একটি গভীর ঝিলের পানির দিকে পিছলে যেতে শুরু করে। প্রাণ বাঁচাতে যাত্রীরা তড়িঘড়ি করে একে একে বাস থেকে নিচে নামতে থাকেন, কিন্তু ব্যবসায়ী ভদ্রলোকের ছেলে কর্ড বাসের ভেতরেই আটকে পড়ে। জেনিফারও তখন বাসের ভেতরেই ছিল। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কর্ডকে ধাক্কা দিয়ে বাসের বাইরে ফেলে দেয়। বাইরে পড়ার কারণে কর্ড কিছুটা আঘাত পায় এবং তার হাত কেটে রক্ত পড়তে শুরু করে। তবে জেনিফারের এই তাৎক্ষণিক বুদ্ধির কারণে কর্ডের প্রাণ বেঁচে যায় এবং বাসটি পানিতে ডুবে যায়। এত কিছুর পরেও কর্ডের বাবা জেনিফারকে গালমন্দ করতে থাকেন এবং সবকিছুর জন্য তাকেই দায়ী করেন। জেনিফার নিজের পক্ষে যুক্তি দিয়ে বলে যে সে কেবল তার ছেলের জীবন বাঁচানোর চেষ্টা করছিল, তা না হলে সে পানির নিচে ডুবে মারা যেত। কিন্তু সেই অহংকারী ব্যবসায়ী কোনো কথা শুনতেই রাজি ছিলেন না। এখন বাসের যাত্রীদের কাছে পায়ে হেঁটে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। গভীর জঙ্গলের মধ্যে রাত কাটানো নিরাপদ নয় বলে সবাই মিলে সামনে হাঁটা শুরু করেন। এদিকে কর্ডের হাত থেকে ক্রমাগত রক্ত ঝরছিল। তার বাবা জানান যে কর্ডের শৈশব থেকেই একটি বিরল রোগ রয়েছে, যার কারণে শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত সহজে জমাট বাঁধে না বা ক্ষত নিজে থেকে শুকায় না। এর জন্য দ্রুত চিকিৎসার প্রয়োজন, অন্যথায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হতে পারে। কোনো উপায় না দেখে সবাই মিলে দ্রুত সাহায্যের সন্ধানে এগিয়ে যান এবং কিছু দূর যাওয়ার পর তাদের সামনে একটি জরাজীর্ণ পরিত্যক্ত কাঠের বাড়ি দেখতে পান। বাড়িটির ভেতরে ঢোকার পর তারা দেখেন যে চারপাশে সবকিছু ভাঙাচোরা এবং ধুলোবালি জমে আছে, যা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এখানে বহু বছর ধরে কোনো মানুষের পা পড়েনি। সেই বাড়ির ভেতরে জেনিফার আচমকা একটি পুরনো রেডিও খুঁজে পায়, যা হুবহু তার বাবার রেডিওর মতো ছিল। বাসের অন্য এক যাত্রী তাকাশি এই সমস্ত অদ্ভুত কাণ্ড কারখানা দেখে বেশ ঘাবড়ে যান। ডাক্তার কর্ডের হাতের ক্ষত পরিষ্কার করে বলেন যে রক্ত বন্ধ করতে হলে এখনই একটি পরিষ্কার কাপড়ের টুকরোর প্রয়োজন। বাসের যাত্রী এক নারী, যিনি পেশায় একজন মডেল ছিলেন, তিনি ঘরের কোণে পড়ে থাকা এক পুরনো কাপড় কুড়িয়ে ডাক্তারের হাতে দেন। কিন্তু কাপড়টি হাতে নেওয়া মাত্রই ডাক্তারের মনে কোনো এক ভয়ঙ্কর অতীতের স্মৃতি ভেসে ওঠে এবং তিনি আতঙ্কে কাপড়টি দূরে ছুঁড়ে ফেলে দেন। এরপর তিনি অন্য একটি সাদা কাপড় দিয়ে কর্ডের ক্ষতস্থানটি শক্ত করে বেঁধে দেন। এর মধ্যে বাসের ড্রাইভার বাইরে থেকে ঘরে প্রবেশ করে জানান যে বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে, তাই এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাতে পথ চলাচল একদম নিরাপদ নয়। তাদের বাধ্য হয়ে সকাল পর্যন্ত এই বাড়িতেই অপেক্ষা করতে হবে। ঠান্ডার হাত থেকে বাঁচতে তারা ঘরের মেঝেতেই আগুন জ্বালায়। আগুন পোহানোর সময় ড্রাইভার ঘরের এক কোণ থেকে কিছু পুরনো দলিল খুঁজে পান, যা মিলার নামের এক ব্যক্তির ছিল। ড্রাইভার ধারণা করেন হয়তো এই মিলারই আগে এখানে থাকতেন, কিন্তু ডাক্তার জানান যে তিনি এই মিলার নামের ব্যক্তিটি সম্পর্কে একটি বই পড়েছেন এবং তার ইতিহাস অত্যন্ত রহস্যময় ও আকর্ষণীয়। ডাক্তার সেই কাগজগুলো হাতে নিয়ে সবাইকে মিলারের গল্প শোনাতে শুরু করেন। সময়টা ছিল 1987 সাল। অস্ট্রেলিয়ার এই বিস্তীর্ণ অঞ্চলটি তখন ঘন জঙ্গলে ঘেরা ছিল। কোনো মানুষ যদি একবার ভুল করেও এই জঙ্গলের গোলকধাঁধায় হারিয়ে যেত, তবে সে আর কখনোই জীবন্ত ফিরে যেতে পারত না। এই জঙ্গলের বুকেই বাস করত মিলার নামের এক তান্ত্রিক। সে শয়তানের উপাসনা করত এবং শয়তানকে খুশি করার
করার জন্য একের পর এক তরুণীকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করত। পুলিশ তাকে ধরার অনেক চেষ্টা করলেও সে অলৌকিক কোনো উপায়ে বারবার পার পেয়ে যেত। সাধারণ মানুষের বিশ্বাস ছিল মিলার নিজের আত্মা শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে, কিন্তু পাপের ঘোড়া একদিন পূর্ণ হয়। গ্রামবাসী একদিন মিলারের বাড়িতে তল্লাশি চালিয়ে মানুষের হাড়গোড়, দাঁত এবং রক্তমাখা বস্তা খুঁজে পায়। তারা বুঝতে পারে যে গ্রাম থেকে যেসব মেয়েরা নিখোঁজ হচ্ছিল তাদের এই মিলারই বলি দিয়েছে। ক্ষিপ্ত গ্রামবাসী একজোট হয়ে মিলারকে ধরে ফেলে এবং একটি উইন্ডমিলের ভেতরে বন্দি করে জীবন্ত পুড়িয়ে মারে। এই হাড়হিম করা সত্য ঘটনা শোনার পর সবার গায়ের লোম খাড়া হয়ে যায়। কিন্তু ব্যবসায়ী ভদ্রলোক তখনও জেনিফারের ওপর ক্ষিপ্ত ছিলেন, কারণ জেনিফারের কারণে তার কোটি টাকার বিজনেস মিটিং মিস হয়ে গেছে। ব্যবসায়ীর বারবার এমন খোঁচা সহ্য করতে না পেরে জেনিফার ঘর থেকে উঠে বাইরে চলে যায়। ডাক্তার তাকে বোঝানোর জন্য তার পেছন পেছন যান। জেনিফার ডাক্তারকে দেখে ক্ষোভ প্রকাশ করে বলে, তুমি কেন এসেছো? তুমি তো সবার সামনে আমাকে পাগল প্রমাণ করেছো। তুমি কি জানো আমার অতীতের কষ্টগুলো? আমি যা দেখেছি সব সত্যি ছিল। কথা বলতে বলতেই ডাক্তার জঙ্গলের মাঝে একটি অদ্ভুত আলো দেখতে পান এবং জেনিফারকে রেখে সেদিকে এগিয়ে যান। জঙ্গলের ভেতরে গিয়ে ডাক্তার যা দেখেন তাতে তার চোখ চড়ক গাছ হয়ে যায়। সেখানে হাসপাতালের একটি অপারেশন থিয়েটারের স্ট্রেচার রাখা ছিল। হঠাৎ সেই স্ট্রেচারে শুয়ে থাকা এক মৃত নারী উঠে বসে। এই নারী অন্য কেউ নন, স্বয়ং ডাক্তারের স্ত্রী ছিলেন, যাকে ডাক্তার নিজেই অতীতের ড্রাগের নেশায় নিজের হাতে খুন করেছিলেন। ডাক্তার ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকেন যে তিনি এটি ইচ্ছাকৃতভাবে করেননি, কিন্তু তার স্ত্রীর আত্মাটি প্রতিশোধ নিতে এসেছিল। সে নিজের হাত ডাক্তারের পেটের ভেতরে ঢুকিয়ে তার নাড়িভুড়ি টেনে বের করে আনে এবং ডাক্তার যন্ত্রণায় ছটফট করে মারা যান। দূর থেকে জেনিফার এই দৃশ্য দেখছিল, কিন্তু তার চোখে সেখানে কোনো ভূত বা নারী ছিল না। সে দেখছিল ডাক্তার শূন্য বাতাসে একা একা কথা বলছেন এবং ছটফট করছেন। এমন সময় তাকাশি এসে জেনিফারের মুখ চেপে ধরে যাতে সে চিৎকার না করে। জেনিফার ও তাকাশি দুজনেই দেখতে পায় যে ডাক্তারের পেটের ভেতরে হাত ঢুকিয়ে নাড়ি ভুড়ি টেনে বের করছে আসলে সেই উইন্ডমিলের পুড়ে মরা ভয়ঙ্কর শয়তান। ডাক্তারের মৃত্যুর পর তারা দুজনে প্রাণ ভয়ে দৌড়ে বাড়িতে ফিরে আসে। জেনিফার সবাইকে বলে যে বাইরে ডাক্তারকে কেউ একজন নৃশংসভাবে মেরে ফেলেছে, কিন্তু বাসের যাত্রীরা আবারও জেনিফারের কথা বিশ্বাস না করে ভাবে যে জেনিফার হয়তো সম্পূর্ণ পাগল হয়ে গেছে এবং সে নিজে বাসের বাকিদের ক্ষতি করতে পারে। তাই তারা জেনিফারকে শক্ত দড়ি দিয়ে একটি চেয়ারের সাথে বেঁধে রাখে। তাকাশি সবাইকে সত্যটা বলতে চাচ্ছিল, কিন্তু সে ইংরেজি ভাষা জানতো না। তাই সে সেই মডেল নারীটির সাহায্য নেয়, যিনি জাপানি ভাষা বুঝতেন। তাকাশি তাকে সবকিছু বুঝিয়ে বলে এবং মডেলটি ইংরেজিতে অনুবাদ করে বাকিদের জানান যে বাইরে যে সত্তাটি ঘুরে বেড়াচ্ছে সে আসলে কোনো সাধারণ খুনি নয়। সে হলো নরকের এক শয়তান, যে এই জঙ্গলে আসা সমস্ত পাপীদের যারা অতীতে কোনো না কোনো জঘন্য অপরাধ করেছে তাদের শাস্তি দিতে এসেছে। তাকাশি স্বীকার করে যে সে নিজেও অতীতে অপরাধ করেছিল, কিন্তু সে নিজের ভুল বুঝতে পেরে মনে মনে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করছে বলেই শয়তান তাকে একটু সময় দিয়েছে। এরই মধ্যে ড্রাইভার সেই পুরনো দলিলের বাকি অংশ পড়ে শোনান, যা ডাক্তার পড়ার সুযোগ পাননি। সেখানে লেখা ছিল যে মিলারকে যখন জীবন্ত পুড়িয়ে মারা হয় তখন শয়তান তার উপর অত্যন্ত সন্তুষ্ট হয় এবং তাকে নরকের গার্ড বানিয়ে দেয়। তার কাজই হলো পৃথিবীর বুকে লুকিয়ে থাকা অপরাধীদের খুঁজে বের করে অবর্ণনীয় যন্ত্রণা দিয়ে হত্যা করা। অর্থাৎ বাইরে ঘুরে বেড়ানো সেই পুড়ে মরা শরীর বিশিষ্ট শয়তানটি আসলে স্বয়ং মিলার। এর পরের দৃশ্যে দেখানো হয় শয়তানটি ডাক্তারের রক্তাক্ত লাশ টেনে নিয়ে গিয়ে উইন্ডমিলের পাখার সাথে ঝুলিয়ে দেয়, আর লাশটি ঝুলানো মাত্রই বন্ধ থাকা উইন্ডমিলটি অলৌকিকভাবে আবারও ঘুরতে শুরু করে, যার অর্থ উইন্ডমিলটি সচল রাখার জন্য নরকের এই পিশাচকে একের পর এক মানুষের বলি দিতে হবে। এদিকে বাড়ির ভেতরে জেনিফারের হঠাৎ হালকা ঘুম আসে এবং সে ঘরের বাইরে এক অদ্ভুত আলো দেখতে পায়। আলো লক্ষ্য করে এগিয়ে গিয়ে সে দেখে যে সেটি তার বাবার বাড়ি। ঘরের ভেতরে তার বাবা ঘুমাচ্ছেন এবং পাশে তার ছোট ভাই কাঁদছে। জেনিফার তার ভাইকে ঘর থেকে বের করে আনে এবং এরপর যা করে তাতেই বোঝা যায় জেনিফারের আসল অপরাধ কি ছিল। জেনিফার বাইরে থেকে তার বাবার ঘরে তালা লাগিয়ে দিয়ে পুরো ঘরে আগুন ধরিয়ে দেয়
দেয়। আগুনে তার বাবা জীবন্ত পুড়তে থাকেন, কিন্তু জেনিফার যখন পেছনে তাকায় দেখে তার ভাই তার পাশে নেই। জেনিফার হন্যে হয়ে ভাইকে খুঁজতে শুরু করে এবং শুনতে পায় ভাইয়ের কান্নার আওয়াজ জ্বলন্ত ঘরের ভেতর থেকেই আসছে। অর্থাৎ রাগের মাথায় বাবাকে পুড়িয়ে মারার সময় সে ভুলবশত নিজের নিষ্পাপ ছোট ভাইকেও এই ঘরের ভেতরে আটকে রেখেছিল। হঠাৎ করেই জেনিফারের এই ভয়ঙ্কর স্বপ্নটি ভেঙে যায় এবং সে বাস্তবে বাড়ির ভেতরে জোরে জোরে চিৎকার করে ওঠে। এত বছর ধরে নিজের এই ভয়ঙ্কর অপরাধবোধ ও পাপের আগুন থেকেই জেনিফার মূলত পালিয়ে বেড়াচ্ছিল। এদিকে ব্যবসায়ী ভদ্রলোক বাড়ির পরিবেশ দেখে অতিষ্ঠ হয়ে সিদ্ধান্ত নেন যে তিনি নিজেই উইন্ডমিলের দিকে যাবেন, যদি সেখানে কোনো যোগাযোগের মাধ্যম বা সাহায্য পাওয়া যায়, কারণ তার ছেলে কর্ডের রক্তক্ষরণ কোনোভাবেই থামছিল না। ব্যবসায়ী চলে যাওয়ার পর জেনিফার সেই মডেল নারীটিকে জিজ্ঞেস করে যে তার জীবনের অপরাধটি কি ছিল। মডেলটি অনুতপ্ত হয়ে কেঁদে ফেলেন এবং জানান যে ক্যারিয়ারের শুরুতে তার চেয়ে অন্য এক মডেল বারবার সাফল্য পাচ্ছিল এবং এগিয়ে যাচ্ছিল। হিংসার বশবর্তী হয়ে তিনি জাপানের এক লোকাল গ্যাংকে টাকা দিয়ে সেই সফল মডেল মেয়েটিকে নির্মমভাবে খুন করিয়েছিলেন। এভাবে একে একে বাসের সমস্ত যাত্রীদের নিজেদের অতীতের গোপন ও জঘন্য পাপের কথা মনে পড়তে থাকে এবং তারা বুঝতে পারেন যে তারা কেউই নির্দোষ নন, বরং সবাই এক একজন বড় অপরাধী। তাকাশি প্রথম থেকেই এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছিল যাতে এই শয়তানের হাত থেকে রক্ষা পাওয়া যায়। কিছুক্ষণ পর যাত্রীরা যখন উইন্ডমিলের কাছে পৌঁছায় তখন সেখানে তারা এমন এক দৃশ্য দেখে যা দেখে তাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়। তারা দেখতে পায় সৈনিক এবং ডাক্তারের মৃতদেহ উইন্ডমিলের পাখায় বিভৎসভাবে ঝুলছে। অন্য একটি দৃশ্যে দেখা যায় সেই মডেল নারীটি বাড়ির বাইরে কিছু কাঠ কুড়াতে এসেছিলেন। হঠাৎ তার নজরে পড়ে মাটির নিচে একটি লাল রঙের গভীর গর্ত, যেখান থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছে। কৌতূহলী হয়ে তিনি গর্তের কাছে গেলে আগুনের শিখার ভেতর থেকে নিজের মুখবয়ব দেখতে পান, সেই রূপ যা নিয়ে তিনি সারা জীবন অহংকার করেছে। কিন্তু পরক্ষণেই দেখা যায় গর্ত থেকে একটি গলিত হাত বের হয়ে এসে তার নিজের হাত দিয়েই তার সুন্দর মুখটি ধারালো কিছু দিয়ে খুবলে কাটতে বাধ্য করছে। মডেলটি যন্ত্রণায় চিৎকার করতে থাকেন এবং এক পর্যায়ে সেই শয়তান হাত তাকে টেনে মাটির নিচে আগুনের গভীরে নিয়ে যায়। উইন্ডমিল থেকে বাকি যাত্রীরা যখন বাড়ি ফিরে আসেন তখন তারা স্বীকার করেন যে জেনিফার প্রথম থেকে যা যা বলছিল তা সম্পূর্ণ সত্যি। এদিকে কর্ডের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সে তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমরা সবাই যদি পাপী হই তবে তুমি কি অপরাধ করেছো আর আমি কেন এখানে ফেসে গেলাম? তখন কর্ডের বাবা জীবনের সবচেয়ে বড় সত্যিটি স্বীকার করে বলেন যে তিনি নিজেই কর্ডের মাকে শ্বাসরোধ করে খুন করেছিলেন, কারণ কর্ডের মা ডিভোর্স নিয়ে কর্ডকে নিজের কাছে রাখতে চেয়েছিলেন, যা ব্যবসায়ী ভদ্রলোক কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এই ভয়ানক সত্য শোনার পর কর্ডের পায়ের তলার মাটি সরে যায় এবং সে কাঁদতে কাঁদতে বাড়ির বাইরে চলে যায়। তার বাবাও তাকে বোঝানোর জন্য পেছনে যান, কিন্তু ঘন কুয়াশায় কর্ডকে কোথাও খুঁজে পান না। তবে জেনিফার কর্ডকে দেখতে পায় এবং তার পাশে গিয়ে বসে। বাড়ির বাইরে ব্যবসায়ী ভদ্রলোক যখন ছেলেকে খুঁজছিলেন তখন বাতাসে তিনি বারবার তার মৃত স্ত্রীর কণ্ঠস্বর শুনতে পান। স্ত্রীর কণ্ঠস্বর অনুসরণ করতে করতে তিনি না বুঝেই আবার সেই অভিশপ্ত উইন্ডমিলের সামনে এসে পৌঁছান। সেখানে মাটিতে তিনি তার স্ত্রীর পুরনো ফোনটি পড়ে থাকতে দেখেন, যাতে অলৌকিকভাবে তার নিজের নাম্বার থেকেই কল আসছিল। ব্যবসায়ী কাঁপতে কাঁপতে ফোনটি রিসিভ করতেই ফোনের স্ক্রিনে একটি ভিডিও চালু হয়ে যায়। সেখানে দেখা যাচ্ছিল তিনি কিভাবে নিজের স্ত্রীকে গলা টিপে খুন করছেন। ঠিক সেই মুহূর্তেই উইন্ডমিলের উপর থেকে একটি মোটা ফাঁসির দড়ি নেমে এসে ব্যবসায়ীর গলায় আটকে যায় এবং দড়ির অন্য প্রান্তটি উইন্ডমিলের চাকার সাথে যুক্ত হয়ে ঘড়ঘড় করে ঘুরতে শুরু করে। দড়ির টানে ব্যবসায়ী শূন্যে ঝুলে পড়েন এবং তার দম আটকে আসতে থাকে। তখনই সেখানে মিলার এসে পৌঁছায় এবং ক্রুর হেসে বলে, এটি তোমার পাপের শাস্তি, এবং নিমিষেই ব্যবসায়ীকে মেরে ঝুলিয়ে দেয়। বাড়ি ফিরে এসে তাকাশি বাকিদের বলে যে এই শয়তানকে মারার একমাত্র উপায় হলো উইন্ডমিলটিকে পুরোপুরি পুড়িয়ে ছারখার করে দেওয়া, কারণ মিলারের আত্মা ওই উইন্ডমিলের কাঠের ভেতরেই বন্দী রয়েছে। কিন্তু বাসের ড্রাইভার এই প্রস্তাবে বাধা দেয় এবং আচমকা তাকাশির পেটে একটি বড় ছুরি বসিয়ে দেয়। আসলে ড্রাইভার নিজেও কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল সেই নরকের শয়তানেরই সহযোগী। তার কাজই ছিল শহরের বুক থেকে বেছে বেছে এমন সব জঘন্য অপরাধীদের বাসে তুলে এই অভিশপ্ত জঙ্গলে নিয়ে আসা, যাতে শয়তান তাদের বলি দিতে পারে। তাকাশিকে খুন করার পর জেনিফার ও কর্ড যখন সেখানে আসে, ড্রাইভার এমন ভাব করে যেন সে তাকাশির ব্যাপারে কিছুই জানেন না। কিন্তু জেনিফার ড্রাইভারের চালাকি ধরে ফেলে এবং পাশে থাকা একটি পেট্রোলের জার খুঁজে পায়। জেনিফার ও কর্ড সেই পেট্রোল নিয়ে
নিয়ে উইন্ডমিলের দিকে রওনা হয়। ড্রাইভার তখন কর্ডের দিকে তাকিয়ে এক অদ্ভুত ও পৈশাচিক হাসি হাসছিল। কর্ড তাকে জিজ্ঞেস করে যে সে হাসছে কেন। ড্রাইভার উত্তর দেয়, তুই এই বাসের একমাত্র যাত্রী, যে কোনো পাপ করিসনি, তবুও তুই এই পাপীদের নরকে এসে ফেসে গেছিস। জেনিফার এবং কর্ড পেট্রোল নিয়ে উইন্ডমিলের ভেতরে প্রবেশ করে। জেনিফার উইন্ডমিলের উপরের তালা থেকে একটি তীব্র লাল আলো দেখতে পায় এবং কৌতূহল বশত ওপরের ঘরে যায়, কিন্তু সেখানে যাওয়া মাত্রই সেই শয়তান জেনিফারকে খপ করে ধরে ফেলে এবং নিচে টেনে নিয়ে আসে। জেনিফারের চোখের সামনে হ্যালুসিনেশনের মাধ্যমে তার বাবার অবয়ব ভেসে ওঠে। তার বাবা বলেন, তুই আমাকে মারতে গিয়ে নিজের ছোট ভাইকেও পুড়িয়ে মেরেছিস, তুই একজন খুনি। জেনিফার রাগের মাথায় সেই অবয়বটির উপর আঘাত করতে শুরু করে, কিন্তু পরক্ষণেই তার হ্যালুসিনেশন কেটে গেলে সে দেখতে পায় যে সে তার বাবাকে নয় বরং কর্ডকে আঘাত করছে। কর্ড রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকলেও সে জেনিফারকে বাঁচানোর জন্য পকেট থেকে একটি লাইটার বের করে জেনিফারের ঢেলে দেওয়া পেট্রোলে ছুঁড়ে মারে। মুহূর্তের মধ্যেই পুরো উইন্ডমিলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। উইন্ডমিলে আগুন লাগার সাথে সাথেই শয়তানটির শরীরও পুড়ে ছাই হতে শুরু করে। ঠিক সেই সময় ড্রাইভার উন্মাদ হয়ে কর্ডকে মেরে ফেলার জন্য এগিয়ে আসে, কিন্তু ড্রাইভার কর্ডকে আঘাত করার আগেই জেনিফার একটি ভারী কাঠ দিয়ে ড্রাইভারের মাথায় আঘাত করে তাকে মেরে ফেলে এবং কর্ডকে টেনে জ্বলন্ত উইন্ডমিল থেকে বাইরে নিয়ে আসে। ধীরে ধীরে পুরো উইন্ডমিলটি আগুনে পুড়ে ছাই হয়ে যায় এবং জেনিফার ও কর্ড এই দুইজন জীবিত অবস্থায় রক্ষা পায়। জেনিফার দূর থেকে দেখতে পায় যে জ্বলন্ত উইন্ডমিলের আগুনের শিখার মাঝেই সেই শয়তানটি দাঁড়িয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। পরের মুহূর্তেই আগুনের ভেতর থেকে একটি বিশাল লোহার হুক এসে শয়তানটিকে টেনে একেবারে নরকের অতল গহ্বরে নিয়ে যায়। শয়তানটি কর্ডের কোনো ক্ষতি করেনি, কারণ কর্ড সম্পূর্ণ নিষ্পাপ ছিল এবং সে কোনো অপরাধ করেনি। মুভির একেবারে শেষ দৃশ্যে একটি চমক দেখানো হয়। দেখা যায় যে সেই মৃত ড্রাইভারের আত্মা আবার একটি নতুন উইন্ডমিল তৈরি করেছে এবং একটি নতুন লাক্সারি বাস নিয়ে পুনরায় মূল শহরে ফিরে গেছে। সে বাসের স্টিয়ারিং এ বসে ক্রুর হাসছে, যার মানে ছিল যে সে শহর থেকে আবার নতুন কিছু পাপী যাত্রীদের বাসে তুলে এই মৃত্যুর উপত্যকায় নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছে। আর এই ভয়ানক ও রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই এই মুভিটি এখানেই শেষ হয়। তো মুভিটি আপনাদের কেমন লাগলো এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।